মুড়িগঙ্গার মাটি চুরি, কাকদ্বীপে মুড়িগঙ্গার মাটি কেটে বিক্রি। রাতেই মুড়িগঙ্গার মাটি কেটে বিক্রি আর মাটি চুরির ফলে মুড়িগঙ্গা নদীতে গর্ত। কাকদ্বীপে মাটির সঙ্গে চুরি ম্যানগ্রোভ জঙ্গলও। মুড়িগঙ্গায় মাটি চুরি, কাকদ্বীপে মুড়িগঙ্গার মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রাতেই মুড়িগঙ্গার মাটি কেটে বিক্রি, মাটি চুরির ফলে মুড়িগঙ্গা নদীতে গর্ত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, কাদের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ উঠছে, এলাকার বাসিন্দারা কি বলছেন? হ্যাঁ দেখো, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি এই কাজের সঙ্গে জড়িত, যেটা বেশ কিছুদিন আগে যেটা হতো মুড়িগঙ্গা নদীর যে চর, সদ্য গজিয়ে ওঠা চর, সেই চর থেকে মাটি কাটা হতো। কিন্তু যখন প্রশাসনের নজরদারি বেড়ে গেল, তখন কিন্তু যেটা দেখা গেল এই মুহূর্তে রাতে অন্ধকারে, অর্থাৎ ভোরের দিকে, একদম ভোর 3টে থেকে ভোরের আলো জাগা পর্যন্ত কিন্তু রাতের অন্ধকারে মাটি কেটে সাফ করে দেওয়া হচ্ছে। স্থানীয় কিছু যারা বাসিন্দা রয়েছে ওখানে, তারা কিন্তু অভিযোগ তুলেছেন, যেটা এইভাবে যদি কাটতে থাকে তাহলে কিন্তু যখনই পূর্ণিমা বা অমাবস্যার বড় কোটাল আসবে, তখন কিন্তু জল হুড়মুড়িয়ে পুরো স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যে বুদ্ধপুর এলাকা, পুরো এলাকা কিন্তু প্লাবিত হতে পারে এবং যে বাঁধ আছে সেই বাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও, কিন্তু যেটা স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, রাতের অন্ধকারে কিন্তু প্রায় মাটি কাটার কাজ চালানো হচ্ছে এবং সেই মাটি চড়া দামে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু বিক্রি করা হচ্ছে বলে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। ধন্যবাদ। বেআইনিভাবে মাটি কাটা, বেআইনিভাবে ম্যানগ্রোভ কাটা, বেআইনিভাবে হচ্ছে আপনার নদীর বাউন্ডারি থেকে মাটি তুলে নেওয়া, এগুলো তো মানে আকচার আমাদের এই সুন্দরবন এলাকায় হচ্ছেই। যে অদূর ভবিষ্যতে এইভাবে যদি নদীর পাশ থেকে, যদি নদীতট থেকে এইভাবে মাটি গভীর করে কেটে নেয়, তাহলে কিন্তু আর হয়তো দেখা যাবে কদিন পরেই আমাদের সুন্দরবন কিন্তু জলের তলায় তলিয়ে যাবে। একে সেই সংকেত এমনি বিশ্ববেদ থেকে আমরা পাচ্ছি। হ্যাঁ, তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবিলম্বে এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিন। পুলিশকে বলেছি অতি সতর্কতার সঙ্গে এই কাজটা করতে। আমার প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, আমি এরই মধ্যে এইটা নিয়ে আমি ওখানকার যারা মেম্বার আছে তাদেরকে আমি বলেছি যে কোনো মতে যেন এই ঘটনা না ঘটে। আমার কাছে যেটা রিপোর্ট আসছে যে ওরা নাকি 4টা, 4:30টার সময় রাত্রে গিয়ে মাটিটা কাটে, তখন রাতের অন্ধকারে অনেকে ঘুমিয়ে থাকে, কেউ যায় না। কিন্তু আমি জানতে পেরে আমি কোনো মতে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়, আমার তরফ থেকে কোনো নয়। আমি প্রশাসনকে একদম সরাসরি বলেছি যে আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। তাহলে আমি ভিডিও কাকদ্বীপ স্যারকে বলবো এটাকে দেখতে একবার, আমার জানা নেই, আমি ওনাকে বলবো, দেখে আমাকে বলবেন। আসছি পরবর্তী খবরে। জলপাইগুড়ির লাইফলাইন, করোনার দূষণ ঠেকাতে উদ্যোগ। নর্দমার জল পরিশ্রুত করে ফেলা হবে নদীতে, আর এই জন্যই ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত। খরচ ধরা হয়েছে 50 কোটি টাকা। দ্রুত প্রকল্প কার্যকর করার সিদ্ধান্ত। অনেকেই বলেন কলকল শব্দে নদীর জল বয়ে যেত, এর জন্যই এই নদীর নাম হয়ে ওঠে করলা। জলপাইগুড়ি শহরের লাইফলাইন, কিন্তু করলায় এখন দূষণের বিষ। রাজ্যে দূষিত নদীর তালিকায় 13 নম্বরে আছে করলা। এই করলাকে বাঁচাতে এবার বিশেষ উদ্যোগ, নর্দমার জল পরিশ্রুত করে নদীতে ফেলার সিদ্ধান্ত। বস্তুত করলাকে দূষণমুক্ত রাখতে রাজ্য সরকারের একটি প্রয়াস। আমাদের যে 48টি আউটফল রয়েছে সেগুলোকে পাইপের মাধ্যমে এসটিপিতে পৌঁছানো এবং সেখানে সোয়ারেজ সিস্টেম থাকবে এবং সেখানে জল পিউরিফাইড হয়ে সেই পিউরিফাইড জল করলায় গিয়ে যেতে পারে। জলপাইগুড়ির 25টি ওয়ার্ডে নর্দমার জল মিশিয়ে করলায়। ঠিক হয়েছে নর্দমার জল পরিশ্রুত করে করলায় ফেলা হবে। এই সিদ্ধান্ত হয়েছে পুর নগরোন্নয়ন দপ্তর এবং পুরসভার বৈঠকে। সেখানে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরাও। সিদ্ধান্ত হয়েছে নর্দমার জল পরিশোধনের জন্য তৈরি হবে ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রকল্পের খরচ ধরা হয়েছে 50 কোটি টাকা। তবে এটা যেহেতু করলা একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি, এনজিটির গাইডলাইনও আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি হবে বলেই আমরা আশা পাচ্ছি। আমরা চাই নদীটা ভালো থাকুক, পরিষ্কার থাকুক, এটাই আমরা চাই। কিন্তু মিউনিসিপ্যালিটির কথা করবে, তারা করে যাচ্ছে, কিন্তু পাবলিক তো সেটা শুনছে না। আজকে একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে, আমরা সরকারকে তার সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যে করলাকে যেভাবে পরিশোধিত করা দরকার সেটা যেন করা হয়, এই দিকটা একটু দেখতে বলবো, সরকারকে অনুরোধ করব। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।
অবশেষে কালনায় বৈদ্যপুর পঞ্চায়েতে তৈরি হচ্ছে সেতু। গাঙ্গুর নদীর খালের ওপর সেতু তৈরি হওয়ায় খুশি গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ সেতু দিয়ে চলছিল ঝুঁকির পারাপার। নিষিদ্ধ ছিল সেখানে ভারী যান চলাচল, ঘুরপথেই চলতো সেখানে যাতায়াত। আর অবশেষে পুরনো সেতু ভেঙে সেচ দফতরের 1,69,00,000 টাকা ব্যয় খালের ওপর তৈরি হচ্ছে নতুন সেতু। আর নতুন সেতু তৈরি হওয়াতে কতটা খুশি গ্রামবাসীরা, কি বলছেন জানবো। আমাদের প্রতিনিধি নবকুমার রয়েছে। নবকুমার, সেতু তৈরি হওয়ায় কতটা খুশি গ্রামবাসীরা? দেখো জুনেলা, বদ্দিপুরে যে ভাঙন নদীর উপরে যে সেতুটি তৈরি হয়েছে, সেই সেতুটা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল এবং সেই সেতুটিকে অনেকবার গ্রামবাসীরা করবার জন্য আবেদন জানিয়েছিল ব্লক ডিভিশন দপ্তরে, কিন্তু সেইখান থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। কিন্তু গত 1 মাস আগে এই সেতুটি স্যাংশন হয়েছে এবং তাতেই বেজায় খুশি এলাকাবাসী। না হলে তাদের কয়েক কিলোমিটার ঘুরপথে তাদের যেতে হতো। এমনি কৃষিজীবী এলাকা, তাদের যে জিনিসপত্র, যারা সবজি থেকে শুরু করে শস্য, তাদের নিয়ে যাওয়ার জন্য তাদের পরিবহনের খরচাও বেড়ে যেত। ফলে ভারী যানবাহন যাওয়া নিষিদ্ধ ছিল সেই সেতুর উপর দিয়ে। তাই তারা ভীষণ খুশি। তারা বলছে যে এই সেতু হওয়াতে তাদের প্রায় 20 থেকে 25টি গ্রামের লোকজন ওই সেতুর উপর দিয়ে যাতায়াত তাদের ছিল। ফলে তারা এই সেতু পেয়ে ভীষণ আনন্দিত এবং খুব তাড়াতাড়ি ব্লক প্রশাসনের নির্দেশে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এই সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন। বেশ, ধন্যবাদ। ব্রিজ হচ্ছে, আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুশি আমরা। আমাদের খুব অসুবিধা হচ্ছিল, সেই জায়গায় ব্রিজটা শুরু হয়েছে, তাতে আমরা খুবই খুশি। কতদিন ধরে আপনারা এই ভোগান্তি? বছর 4 বছর। এটা হওয়াতে আপনাদের কি অনেক রাস্তা কমে গেল বা কিছু? না, রাস্তা কমে গেল কেন, এতে হওয়াতে আমাদের সুবিধা হবে, অনেক সুবিধা হবে। এটা প্রশাসনকেও ধন্যবাদ, আপনাদের নিউজ চ্যানেলগুলোকেও ধন্যবাদ যে আপনারা বারবার এই ভাঙা ব্রিজটাকে হাইলাইট করেছিলেন। গাঙ্গুর নদী, ওটাকে গাঙ্গুর নদী ছোট খালের মতো আছে, তো গাঙ্গুর নদীর ওপর হচ্ছে। এটা অ্যাকচুয়ালি অনেক দিন পুরনো প্রবলেম ছিল। নদীটাও ব্রিজটাও খুব খারাপ অবস্থায় ছিল। তো এখন ইরিগেশন দপ্তর কাজ করছেন। তো আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কতদিন লাগবে কমপ্লিট হতে। তো ওনারা বললেন যে কন্ট্রাক্টর কাজ করছেন। তো ওনারা বললেন স্যার মার্চ বা এপ্রিলের মধ্যে এক্সপেক্টেড আছে, যদি সব ঠিকঠাক চলে তাহলে মার্চ থেকে কি এপ্রিলের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। আবাসে আবারও অনিয়মের অভিযোগ। বসিরহাটে আঙুল উঠেছে বিজেপির প্রাক্তন কাউন্সিলরের দিকে। কাটোয়ায় অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বসিরহাট পুরসভার 14 নম্বর ওয়ার্ড। এখানকার ভবানীপুরের বাসিন্দা নমিতা মিস্ত্রি, পাশেই হালদারপাড়ার বাসিন্দা আলপনা দেবনাথ। দুজনেই 2018 সালে আবাসের টাকা পান। তারপর কাজ শুরু হয়, কিন্তু শেষ হয়নি। তাই দুটি বাড়িতেই শৌচালয় নেই। একটি বাড়িতে প্লাস্টার হলেও আরেকটি বাড়িতে তাও হয়নি। ঢালাইয়ের একাংশ খসে পড়েছে। কেন এমন অবস্থা? দুজনেরই অভিযোগের আঙুল তৎকালীন বিজেপি কাউন্সিলর তপন দেবনাথের দিকে। অভিযোগ, আবাসের টাকা অ্যাকাউন্টে ঢোকে 2018 সালে। এরপরেই নমিতা এবং আলপনার বাড়িতে যান তপন। আবাসের টাকা নিয়ে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এও অভিযোগ, দুজনকেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বাধ্য করেন। তারপর সেই টাকা নিয়ে নেন তপন, কিন্তু বাড়ির কাজ শেষ করেননি। উনি বললেন আমার বাড়ি এসে যে দিদি ভাই সইটা করে দেন, ঘরে তো কাজ করাতে হবে, কাজ করে দেবো। এইবার আমি বাড়ি সই করে দিয়েছি, তারপরে আমার ঘরে কোনো কাজ করেননি। কে সই করে নিয়েছিল? ওই কাউন্সিলর তখন দেবেন। বাড়ি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তো হয়নি, আর আমি যে কিছু করবো আমার তো সে সামর্থ্য নেই। টাকাগুলো নিয়ে তুই তো সব খেয়ে ফেলবি, ঘর তো হবে না, তার থেকে আমি তোরে ঘর করে দেবো একদম। তা আমি ব্যাংকে যেতাম, উনি ব্যাংকের পাশে থাকতো, বলতো কে টাকা তুলছে, তা আলপনা দেব না। এবার তোলার পরে উনি হাতে পাশে গিয়ে উনি আমার কাছ থেকে টাকা নিয়ে নিত, তখন দেব না। এবার নিয়ে উনি ঘর করতো মিস্ত্রিদের দিয়ে। এই যে বাড়িটা কমপ্লিট হয়নি, তারপর আর উনি কিছু বলেননি? না, আমি কিছু বলিনি। আমি ভাবলাম মনে আমাদের ঘর এরকমই হয়। আমার আমলে এমন কোনো ঘটনা হয়নি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আলপনা দেবনাথ যদি বলে থাকে ওর কাছে নুজনে আমি নিজে পয়সা পাবো, আমি নিজে বলে ঘর ওরা নিজেরাই করেছে এবং ঘরের প্রমাণ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কোনো আবাস যোজনা ঘর ওই পরিমাণে ঘর তৈরি হয় না। কারো কাছে পয়সা নেই আমার কোনো প্রশ্নও আসেনি
টোটালটাই মিথ্যে অভিযোগ আমার নামে দেওয়া হচ্ছে, এটা আমি জোর গলায় বলতে পারি। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা নীলমাধব ভট্টাচার্য, তৃণমূল কর্মী। গ্রামে মাটির বাড়ি, শহরে ফ্ল্যাট। এই নীলমাধবের স্ত্রীর নাম আবাসের তালিকায়। আর দেখা যাচ্ছে আপনাদের কাটোয়াতে ফ্ল্যাট রয়েছে। সেটা আমার মায়ের, আমার নামে কিছুই নেই আপাতত, আপনি দেখে নিন। আমার বাড়িতে কাঁচা বাড়ি। ফ্ল্যাটে দেখা যাচ্ছে আপনার নাম, আপনার স্ত্রীর নাম আছে। না, ফ্ল্যাটে কোনো স্ত্রীর নাম নেই। আপনি কি পাওয়ার যোগ্য? আমি তো মনে করি পাওয়ার যোগ্য। আমার তরফ থেকে তো আমার তো কোনো কিছু ইনকাম নেই, সোর্স অফ ইনকাম কিছুই নেই। পলসোনার কুয়ারা গ্রামের বাসিন্দা মিলন কুমার ঘোষ, ইনিও তৃণমূল কর্মী। অভিযোগ, 2টি জায়গায় তার নাম আবাসের তালিকায়। তালিকায় রয়েছে তার মায়ের নামও। কার কার নাম এসছে? আমার মায়ের আরেকটা ঘর নাম এসছে, আপনার দুটো নাম আছে, সেটা জানা নাই আমার। একই বাড়িতে তো থাকেন, তাহলে দুটো ঘর এলো, আপনারও এলো, মায়েরও এলো। আমরা আলাদা আলাদা থাকেন? হ্যাঁ। সার্ভের চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি, সার্ভে চলছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ব্লকের স্টাফ, পঞ্চায়েতের স্টাফেরা ইনকোয়ারি একবার ছেড়ে 2বার 4বার 5বার ইনকোয়ারি করছে। এবার সেক্ষেত্রে দুর্নীতির কোনো প্রশ্নই নাই। বসিরহাট থেকে অনুপম সাহা এবং কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।